গ্যাস অণুর বেগ। এখন গ্যাস অণুর বেগ বলতে বোঝায় হচ্ছে একটা পাত্রের মধ্যে যত আমার গ্যাসের অণু আছে, ধর আমার এখানে অক্সিজেন গ্যাস আছে, সেই গ্যাসের অণুগুলো যে বেগে গতিশীল সেই বেগটা হচ্ছে গ্যাসের অণুর বেগ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই এক্সাক্ট বেগ জানা আমাদের পক্ষে পসিবল না, মানে কোন গ্যাসের অণু কত বেগে আছে সেটা আমাদের পক্ষে জানা পসিবল না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদের গড় বেগটা কত হয় এমন টাইপের কোনো মান বের করতে পারি। ওকে, এখন এই গ্যাসের অণুর বেগ মানে গড় বেগগুলো সাধারণত দুই টাইপের হয়। একটা হচ্ছে শুধু গড় বেগ, একটা হচ্ছে আমার শুধু গড় বেগ, গড় বেগ যেটা আমরা সি এ দ্বারা প্রকাশ করতে পারি। দেখো বেগটা আমি কিন্তু ভি দ্বারা প্রকাশ করতে পারি, সি দ্বারা প্রকাশ করতে পারি। সি দ্বারা প্রকাশ করা যায়, ভি দ্বারা যে যেটা দিয়ে প্রকাশ করে কোনো সমস্যা নেই। আমি ভি এ লিখি বা সি এ লিখি, কোনো সমস্যা নেই। এটার মান কি হবে? এ মানে অ্যাভারেজ গড় বেগ, এটার মান হচ্ছে √8 RT ডিভাইড বাই হচ্ছে পাই ইন্টু এম। মানে দেখো গ্যাসের, আমি এটা সুন্দর করে লিখি, এটা এক সেকেন্ড, 8 RT, তাই তো? 8 RT ডিভাইড বাই হচ্ছে পাই এম। দেখো এইখানে কিন্তু পাই আর 8 কিন্তু কনস্ট্যান্ট নাম্বার, আরও কিন্তু কনস্ট্যান্ট নাম্বার, সরি 8 আর পাই কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। দ্যাট মিনস এখানে কিন্তু টি এবং এমই হচ্ছে আমার কিন্তু অজানা। দ্যাট মিনস কোনো গ্যাসের টেম্পারেচার আর আণবিক ভর জানলেই কিন্তু আমি তার বেগ বের করতে পারবো। জাস্ট গ্যাসের নাম জানলেই তো আণবিক ভর বের করা যায়, তাই না? দ্যাট মিনস গ্যাসের নামটা জানতে হবে অ্যান্ড তোমার টেম্পারেচার জানতে হবে, তাহলে তুমি গ্যাসের বেগটা বের করতে পারবা। সেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে গ্যাসের গড় বেগটা টেম্পারেচারের উপর নির্ভর করে। এবং সবথেকে মজার জিনিস হচ্ছে এই সূত্রে কিন্তু এম টেম গ্রাম ট্রাম ইউজ করা যাবে না। এইখানে সব কিছু এসআই ইউনিটে ইউজ করতে হবে। সব কিছু হচ্ছে এসআই ইউনিট মাস্ট, এসআই ইউনিট মাস্ট। এই সূত্রের ক্ষেত্রে তোমার এসআই ইউনিট ইউজ করতেই হবে, নো আদার ওয়ে। ওকে, মানে তোমাকে এম ইউজ করতে হবে হচ্ছে কেজিতে, এবং আর এর এসআই ইউনিটটা কী ছিল? 8.314, এটা ইউজ করতে হবে। ওই আরেকটা ছিল লিটার আইটেম, ওইটা ইউজ করা যাবে না, এটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, এইটাই তোমাকে ইউজ করতে হবে। ওকে, এবার যেটা পড়বো সেটা হচ্ছে বর্গমূল, এটা আরেকটা বেগ, বর্গমূল গড় বর্গ বেগ। এখন এইটা কি জিনিস? যখন আমরা গড় বেগ নির্ণয় করলাম তারপর দেখলাম যে অ্যাকচুয়ালি এইটা দিয়ে আমাদের অঙ্কগুলো করলে বেশি পারফেক্ট রেজাল্ট আসে না। পারফেক্ট রেজাল্ট আসে হচ্ছে বর্গমূল গড় বর্গ বেগ। মানে এটা কিন্তু লাস্টে জাস্ট বেগ কথাটা অ্যাড করা, মানে বর্গমূল গড় মানে গড়ও আছে এর মধ্যে এবং বর্গও আছে, এই টাইপের বেগটাই হচ্ছে সব থেকে বেশি পারফেক্ট বেগ। যেটা সবগুলো অ্যাভারেজ করলে যেটা আসবে সেটা হচ্ছে এইটা বেশি পারফেক্ট রেজাল্ট দেবে এইটার থেকে। মানে গড় বেগের থেকে বেশি ভালো গড় দেবে হচ্ছে আমার কি বর্গমূল গড় বর্গ বেগ। বেসিক্যালি সেখানে বর্গমূল করা হয়, বর্গ করা হয় মানে স্কোয়ার করা হয়, এবং গড়ও করা হয় এটা। কিন্তু এর যে সূত্রটা আমরা পড়বো সেটা হচ্ছে আরও শর্ট, √3RT ডিভাইড বাই হচ্ছে এম। ওকে, এটা কোনো পাইটাই নেই, এখানে জাস্ট টি এবং এমই অজানা, সব সূত্রের ক্ষেত্রেই একই জিনিস। এখন তোমাকে যদি কোনো সময় অনুর বেগ বের করতে বলে, বা যদি না বলে যে গড় বেগ না বর্গমূল গড় বেগ, মানে বর্গমূল গড় বর্গ বেগ, তাহলে তুমি জাস্ট কি বের করবা? বর্গমূল গড় বর্গ বেগ, কারণ এটাই হচ্ছে সব থেকে কারেক্ট গড়। ওকে, এটাকে ইংলিশে কি বলে? বর্গমূল মানে হচ্ছে রুট, গড় মানে হচ্ছে অ্যাভারেজ বা মিন, এবং বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাই না? SQUAR স্কোয়ার। এবং এটা শর্টকাটে কি বলবো? RMS, রুট মিন স্কোয়ারের শর্টকাট হচ্ছে RMS। সো এইটাকে এইভাবে প্রকাশ করা যায়, এটাকে হচ্ছে এভাবে লিখে CRMS, এভাবে লেখা যায় CRMS। এটাকে যেহেতু রুট মিন স্কোয়ার মানে আরএমএস বেগ বলা হয়, বাংলায় বলা হয় বর্গমূল গড় বর্গ বেগ, সেটাকে আমি সংকেত দিলাম CRMS, এবং এটার মান হবে হচ্ছে √3RT ডিভাইড বাই হচ্ছে আমার এম। ওকে, এখানে আগের মতো সব সেম, এসআই ইউনিট ইউজ করতেই হবে মাস্ট। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে সম্ভাব্যতম বেগ, সম্ভাব্যতম বেগ। এখন এইটা আবার কি জিনিস? এটা একটু ইন্টারেস্টিং, আমি একটু বুঝাই, আগে লিখি। এটা সম্ভাব্যতম বেগ, এটা হচ্ছে তুমি সি শুধু যে কোনো কিছু ধরতে পারো, CP ধরতে পারো। এটা হচ্ছে কোন একটা গ্যাসের অণুর মধ্যে, ধরো এখানে এই পাত্রে অনেকগুলো গ্যাসের অণু আছে তোমার, এর এক একটা অণুর বেগ কিন্তু এক এক রকম। ওকে,
এই কারণে তো আমরা গড় বের করি, যেহেতু প্রতিটা অণুর বেগ আমাদের জানা পসিবল না। কিন্তু ধরো তুমি কোনো সাডেন অণু পরিমাপ করতে পারো, ধরো তোমার কাছে এমন কোনো যন্ত্র আছে যেটা দিয়ে তুমি সাডেন একটা অণুর বেগটা পরিমাপ করতে পারো, তখন দেখবা যে এর বেগটা পরিমাপ করলে সেটা গড় বেগের কাছাকাছি হয় না, বর্গমূল গড় বর্গ বেগও কাছাকাছি হয় না, হয় হচ্ছে সম্ভাব্যতম বেগের কাছাকাছি বা এর সমানই হয়। মানে যে কোনো একটা সাডেন অণু ধরলে তোমার সেটার বেগ এইটা হওয়ার চান্সই বেশি, মানে এইটাই হবে এমন না, বাট প্রবাবিলিটি বেশি হচ্ছে এইটাই হবে। গড়ে কিন্তু সবার বেগ কিন্তু এইটা হবে না, মানে সবার গড় যে বেগটা সেটা কিন্তু এইটা হবে না, সেটা হবে হচ্ছে এইটা হবে। কিন্তু যেগুলো সাডেন একটা অণুর বেগ সবচেয়ে বেশি প্রবাবিলিটি হওয়ার চান্স কোনটা, এইটাই সম্ভাব্যতম বেগ, যেটার মান হচ্ছে √2RT ডিভাইড বাই হচ্ছে m। মানে মোট কথা একটা সাডেন অণু ধরলে সেটার বেগ হওয়ার চান্স বেশি এটা না, এটা না, এটা হচ্ছে এইটা সম্ভাব্যতম বেগ। ফর এক্সাম্পল ধরো কোনো একটা গ্যাসের গড় বেগ হচ্ছে মনে করো 300, বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে মনে করো 350, এবং সম্ভাব্যতম বেগ মনে করো 260। ওকে, এখন তুমি অঙ্ক করার সময় কিন্তু সম্ভাব্যতম বেগ ইউজ করলে হবে না, কারণ এটা কিন্তু জাস্ট একজনের বেগ ধরতেছো, জাস্ট প্রবাবিলিটি সব থেকে বেশি এটা। সো অঙ্ক করার সময় তোমাকে ইউজ করতে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। কিন্তু তুমি স্পেসিফিক একজন ধরো, তখন তার বেগ এইটাই হবে এমন না, বাট চান্স সব থেকে বেশি হচ্ছে এইটা। মানে যদি একটা গ্রাফ আঁকি চান্সের, দেখা যাবে যে এই সব থেকে বেশি চান্স বেশি হচ্ছে কি এই সম্ভাব্যতম বেগ হওয়ার চান্সটাই কি বেশি, মানে এই যে বেগটা এইটা হওয়ার চান্সটাই সব থেকে বেশি, এই জন্য নাম হচ্ছে সম্ভাব্যতম বেগ। বোঝা গেছে? সো এইটার মানটা কিন্তু আমাদের নর্মালি জিজ্ঞাসা না করলে আমরা বের করবো না। নর্মালি অঙ্ক করার সময় আমরা সবসময় কি CRMSটাই বের করব। যদি জিজ্ঞাসা করে সম্ভাব্যতম বেগ কত বা কোন বেগটা হওয়ার চান্স সব থেকে বেশি, তখন হচ্ছে আমরা এইটা বের করব। এবং এখানে সব কিছু কিন্তু SI ইউনিটে করতে হবে মাস্ট। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে বেগটা পড়লাম এদের মধ্যে কিছু সম্পর্ক দেখবো। দেখো সবগুলো সূত্রের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে C সমানুপাতিক হচ্ছে √T। যদি আমি বর্গমূল গড় বর্গবেগটাই নিই, দেখো এটা কি ছিল, CRMS কিন্তু √3RT ডিভাইড বাই কি m, তাই না? 3RT ডিভাইড বাই হচ্ছে আমার m। সো এখানে 3 আর r এগুলো তো কনস্ট্যান্ট নাম্বার, রাইট? সো এখানে বেসিক্যালি CRMSটা সমানুপাতিক হচ্ছে √T/m এর সাথে, T/m। আরও ভেঙে লিখলে কি হবে, C সমানুপাতিক হচ্ছে √T এর সাথে এবং C ব্যাসানুপাতিক হচ্ছে 1/√m এর সাথে। মানে এটা যদি হয় √1/m যদি হয়, এটাই কিন্তু এভাবে লেখা যায়, কি লেখা যায় 1/√m, তাই না? এই কারণে আমি লিখতেছি কি, একবার লিখতেছি হচ্ছে C সমানুপাতিক 1/√m। এটা আমি কিন্তু সূত্র থেকে দেখতে পাই। সো এই দুটো জিনিস তুমি যদি জানো, তাহলে কিন্তু তোমার অনেক অঙ্ক করতে অনেক কম টাইম লাগবে। ফর এক্সাম্পল এটা থেকে একটা সূত্রই বানানো যায়, যেমন ধরো আমরা জানি সমানুপাতিক থেকে একটা কনস্ট্যান্ট দিলে সমান হয়ে যায়। সো ওই প্রসেস করে এখান থেকে সূত্রটা এমন আসবে যে C1 ডিভাইডেড বাই C2 ইকুয়ালস টু √T1 ডিভাইড বাই হচ্ছে আমার T2। কী হবে, জাস্ট তুমি এটা চিন্তা করে এভাবে, যদি আমি এটা C লিখতাম, C ইকুয়ালস টু কী হবে, সমানুপাতিক উঠে দিলে ইকুয়ালস টু হবে এবং K ইন্টু কী হবে √T, তাই না? সো এমন যদি একটা ইকুয়েশন থাকে, এমন আরেকটা ইকুয়েশন বানানো যাবে C2 ইকুয়ালস টু K ইন্টু কত হবে 2K, কিন্তু সেম হবে T2, তাই না? সো এটা যদি 1 নং ধরো এবং এটা যদি 2 নং ধরো তুমি, তাহলে দেখো এইটা ভাগ এইটা করলেই কিন্তু কে কাটাকাটি চলে যাবে, তাহলে এই পাশে আসবে C1 ডিভাইড বাই C2 এবং এই পাশে আসবে হচ্ছে √T1 ডিভাইড বাই √T2। একসাথে লেখা যাচ্ছে √T1 ডিভাইড বাই T2। ক্লিয়ার? আই হোপ আমি বুঝাতে পারছি কীভাবে আসছে। এবং এইখান থেকে কি লেখা যাবে, এইখান থেকে লেখা যাবে হচ্ছে C1 ডিভাইড বাই C2, যেহেতু এটা উল্টা সেখানে উল্টা হবে, মানে √ উপরে হবে হচ্ছে m2d, নিচে হবে হচ্ছে m1। এই 1 এর উল্টা জায়গায় 1 হবে, মানে এখানে হবে m1 নিচে। এটা কিন্তু সোজাসুজি এখানে C1 মানে এখানে T1, কিন্তু এটা হচ্ছে এখানে C1 হলে এখানে m2। এই দুটো জানলে আমার সুবিধা কি, এই সূত্রটা জানলে এইখানে হচ্ছে আমি এমন কোনো অঙ্ক থাকে যে m কনস্ট্যান্ট, মানে m যদি হয় ফিক্সড, তখন আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। আর যদি t যদি হয় ফিক্সড, তখন আমি এই সূত্রটা ইউজ করতে পারবো, এই সম্পর্কটা ইউজ করতে পারবো। ওকে, ফর এক্সাম্পল আমি এখনই দেখাচ্ছি। ধর তোমাকে বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের, কোন গ্যাস কিন্তু বলা নেই,
বলা থাকলে তো আমি নির্ণয় করতে পারতাম, তাই না? এম আর টি জানলেই বেগ নির্ণয় করা যায়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আরএমএস বেগ 400 মিটার পার সেকেন্ড। 400 মিটার পার সেকেন্ড। কোশ্চেন হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির আরএমএস বেগ কত হবে, মানে সেম গ্যাসটির আরএমএস বেগ কত হবে। এটা একটা ইনস্ট্যান্ট কোশ্চেন। ধরো এখন আমি কিভাবে এটা অ্যান্সার করব, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের আরএমএস বেগ 440 কত। একটা জিনিস বুঝার কি, এইখানে যে গ্যাসের এমটা ছিল এখানেও কিন্তু গ্যাসের এম সেম, কারণ আমরা সেম গ্যাস নিয়েই কাজ করতেছি, রাইট? এখন একটা লং প্রসেস আছে। লং প্রসেস হচ্ছে, ফার্স্ট আমি এটার জন্য সূত্র লিখব। প্রথমে কি হবে আমাদের, বাংলায় লিখি। প্রথমে কি হবে, প্রথমে আমি লিখব যে সিআরএমএস ইকুয়ালস টু √3RT ডিভাইড বাই কত, এম, তাই না? তো আমি প্রথম ক্ষেত্রে টি জানি, টি এর মান কত, আমার টি হচ্ছে 20 ডিগ্রি, মানে কত 293 কেলভিন। আমি প্রথম ক্ষেত্রে সি জানি, সি এর মান কত আমার 400 মিটার পার সেকেন্ড। সো আমি এটা সলভ করে ফার্স্টে এম বের করব। এম বের করা হয়ে গেলে আমি আবার পুনরায় সিআরএমএস এর সূত্র লিখব। আমরা জানি সিআরএমএস ইকুয়ালস হচ্ছে কত, √3RT ডিভাইড বাই কত, এম। এবার আমি নতুন টি দিব, 40 ডিগ্রি মানে কত 300 সামথিং, 323, তাই তো, 40 ডিগ্রি। সো এই 323 না, ওয়েট, 40 প্লাস 273, হ্যাঁ 313। সো 313তে আমরা কী করবো, এখানে আবার 313 কেলভিনের জন্য বের করবো সিআরএমএস, এবং এম হচ্ছে যেটা একটু আগে বের করছিলাম, এবং এখান থেকে এম যেটা বের করছি সেটা আবার এখানে বসাবো, তারপরে সিআরএমএস বের করতে পারবো। কিন্তু এটা অনেক লং প্রসেস হয়ে যাচ্ছে, যে ফার্স্ট আবার এম বের করতে হবে, সেই এমটা আবার এখানে বসা, নতুন করে আমার কি বেগটা বের করতে হচ্ছে। আমি কিন্তু চাইলে এটা সূত্রের মাধ্যমেই করতে পারি। কোন সূত্রের মাধ্যমে, খেয়াল করো, আমি চাইলে এই যে একটু সূত্র দেখলাম যেখানে এমটা কনস্ট্যান্ট, কোনটা ছিল, যেখানে এম নাই, C1 ডিভাইড বাই C2, মানে সি আর টি এর মধ্যে সম্পর্ক, শুধু এম এর মধ্যে কোনো সম্পর্ক নেই। C1 বাই C2 ইকুয়ালস হচ্ছে √T1 ডিভাইড বাই কত, T2, রাইট? আমাদের সম্পর্ক ছিল। দেখো তো আমি C1 C2 জানি, মানে C1 T1 জানি। C1 কত, এটা হচ্ছে আমার 400, প্রথম ক্ষেত্রে আবার কত 400 মিটার পার সেকেন্ড। প্রথম ক্ষেত্রে টি এর মান কত 293 কেলভিন। দ্বিতীয় ক্ষেত্রে আমি কি জানি, টি জানি কত 313 কেলভিন, রাইট? এখন কিন্তু আমি চাইলে C2টা ইজিলি এখান থেকে সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তো C2 ইকুয়ালস টু কত হবে, ফার্স্টে উল্টায় দিব, উল্টায় দিলে কি হবে, C2 ডিভাইড বাই C1 ইকুয়ালস টু এটা উল্টে যাবে, মানে T2 ডিভাইড বাই কত হবে T1। অতএব C2 ইকুয়ালস টু কত হবে, C2 ইকুয়ালস টু হবে হচ্ছে এই C1টা জাস্ট এই পাশে নিয়ে যাব, মানে C1 ইন্টু √T2 ডিভাইড বাই T1। জাস্ট মান বসালে আমার অঙ্ক শেষ। 400 ইন্টু √T2 কত 313 ডিভাইড বাই কত 293, রাইট? এখন জাস্ট আমার মান বসালে অঙ্ক শেষ। আই হোপ বুঝাতে পারছি যে একবার অঙ্কটা করার জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তুমি কেউ চাইলে এভাবে করতে পারবে, এটা একটু লং প্রসেস হবে আর কি, টাইম লাগবে বেশি, বাট দুইটাই হবে। 313 ডিভাইডেড বাই 293 অ্যান্সার ইন্টু 400। সো এটা আসতেছে হচ্ছে আমার 413.426 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ। অনেকে মনে করতে পারো 20-এ 400 তাহলে মনে হয় 40, মানে ডাবল টেম্পারেচার, তাহলে হয়তো এখানে 800 মিটার পার সেকেন্ড হবে, বাট অ্যাকচুয়ালি হবে না। এটা ওইভাবে ঐহিক নিয়মের মাধ্যমে হবে না। সো এইটা হচ্ছে অঙ্কটা। ফর এক্সাম্পল আমি যদি উল্টাটা করতাম, মানে এখানে টি সেম রাখতাম এবং এম চেঞ্জ করতাম, তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে। আমি একটু দেখাই। ধরো একটি গ্যাস বললো যে দুইটাই সেম টেম্পারেচার, এখানেও যা টেম্পারেচার এখানেও সেম টেম্পারেচার, ধরো এখানেও টি টেম্পারেচার এখানেও টি টেম্পারেচার। বললো যে এইখানে যে গ্যাসটা সেটা হচ্ছে N2 গ্যাস এবং এখানে গ্যাসটা হচ্ছে O2 গ্যাস। ওকে, বলে দিল যে এই টেম্পারেচারে N2 গ্যাসের আরএমএস বেগ হচ্ছে ধরো 350 মিটার পার সেকেন্ড। ওকে, সো O2 গ্যাসের আরএমএস বেগ কত, O2 গ্যাসের সিআরএমএস ইকুয়ালস টু হোয়াট। টেম্পারেচার দুইটার সেম, বললো যে এই টেম্পারেচারে N2 গ্যাসের বেগ যদি এত হয় তাহলে O2 গ্যাসের বেগ কত। যেহেতু এখানে টিটা ফিক্স, তাহলে আমি ওই সূত্রটা ইউজ করব যে C2 ডিভাইড বাই C1 ইকুয়ালস টু কী হবে, এখানে উল্টা হবে M1 ডিভাইড বাই M2। এখানে 2 থাকলে এখানে 1 হবে, ওই যেটা দেখাইছিলাম, মানে উল্টাটাও হবে আর কি। এটা উল্টায় দিলে ওই C1 ডিভাইড বাই C2 যেটা আমি ওখানে লিখছিলাম সেম জিনিসই হবে।
সো এখান থেকে আমি C2টা বের করবো। তো C2 ইকুয়ালস টু কত হবে, C1 এ দেখো এটা ধরলাম আমার C1, এইটা আমার C1, এইটা আমার কি আণবিক ভর, দেখো এটা আণবিক ভর কত, M1 সমান কত হবে, N2 এর আণবিক ভর কত, একটা N এর হচ্ছে কত 14, রাইট? 14 দ্বিগুণে কত 28, তার মানে N2 এর আণবিক ভর হচ্ছে 28, একটা N এর আণবিক ভর হচ্ছে 14, দুইটা N এর কত হবে 28। এবং অক্সিজেনের ক্ষেত্রে M2 কত, M2 ইকুয়ালস টু কিন্তু একটা 16, 16 দ্বিগুণে কত 32, রাইট? আই হোপ আমি ঠিক বলতেছি। ওকে, যাই হোক। সো এখন আমরা C1 লিখতে পারি ইন্টু রুট ওভার M1 ডিভাইড বাই হচ্ছে আমার M2 কত হবে, C1 এর মান হচ্ছে 350 ইন্টু রুট ওভার M1 কত 28 ডিভাইড বাই M2 কত 32, সেটা ক্যালকুলেট করলে কিন্তু আমার এইটার আরএমএস বেগটা চলে আসবে। রুট ওভার 28 ভাগ 32 ইন্টু 350, সো এটার বেগ হচ্ছে 327.395, ওকে, এত মিটার পার সেকেন্ড। সো অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ হচ্ছে এইটা। দেখো এখানে আমি আরএমএস লিখছি, বাট এখানে C2 লিখছি, কোনো সমস্যা নেই। তুমি অলওয়েজ তোমার CRMS লিখতেই হবে এমন না, তুমি এটাকে শুধু সিও লিখতে পারো, CX, CY, C1, C2, তোমার ইচ্ছা তুমি লিখতে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, গ্যাসের গতিতত্ত্ব আমরা কি পড়বো, আমরা মেনলি গ্যাসের একটা সূত্র পড়বো, সেটা হচ্ছে N মোল গ্যাসের গতিশক্তি। N মোল গ্যাসের গতিশক্তি আমি একটু ডিটেলসে বুঝাবো, এক সেকেন্ড। ধরো তোমার পাত্রে গ্যাস আছে N মোল, সেই N মোল গ্যাসের টোটাল গতিশক্তি কত সেটা আমাকে বের করতে হবে, ওকে। সো N মোল গ্যাসের গতিশক্তি হবে হচ্ছে N মোল গ্যাসের ইকে গতিশক্তি হবে হচ্ছে 3/2 nRT, সিম্পল অ্যাজ দ্যাট। এবং আমরা জানি কি, আমরা জানি হচ্ছে nRT কার সমান, পিভি এর সমান না, nRT ইকুয়ালস টু কি পিভি। সেখানে কিন্তু আমরা লিখতে পারি যে 3/2 nRT জায়গায় লিখতে পারি কি পিভি, এটাও রিপ্লেস করা যাবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু সব কিছু এসআই ইউনিট ইউজ করতে হবে, ঠিক গতির মতো, মানে গতি এবং গতিশক্তি দুইটাতেই হচ্ছে আমাদের সব কিছু এসআই ইউনিটে ব্যবহার করতে হবে, মাস্ট, ওকে। আর হচ্ছে 8.314, টি হচ্ছে ক্যালভিনে, আর পিভি ইউজ করার সময় কিন্তু লিটার এটিএম ইউজ করা যাবে না, পি প্যাসকেল ইউজ করতে হবে, ভি কিন্তু মিটার কিউব ইউজ করতে হবে, মাস্ট। এবং এটা হচ্ছে শুধুমাত্র এন মোল গ্যাসের গতিশক্তি, অন্য কিছু না। ফার্স্ট অফ একটা জিনিস খেয়াল করো যে গ্যাসের গতিশক্তি বের করতে কিন্তু তোমার টেম্পারেচার অবশ্যই লাগে, হ্যাঁ। এখন তোমায় কোশ্চেন করা হলো যে এন মোল গ্যাসের গতিশক্তি তুমি বের করতে পারো, বাট একটি অণুর গতিশক্তি কত হবে। আমি দেখো সূত্রটা বানাই তোমার সামনেই। সো 1 মোল গ্যাসের গতিশক্তি কত হবে, গ্যাসের গতিশক্তি ইকে ইকুয়ালস টু, ইকে না লিখে একবারে লিখে ফেলি, কত হবে 3/2, এন এর মান হচ্ছে কত 1 হবে, তাই না, 1 মোলের জন্য এন এর মান 1, তার মানে এন এর মান যদি 1 বসে এখানে, তাহলে শুধু থাকে কি 3/2 RT। দ্যাট মিনস 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 RT। এখন 1 মোল গ্যাসের মধ্যে কতগুলো গ্যাসের অণু থাকে, যে গ্যাসই হোক না কেন, আমরা সবাই জানি যে 1 মোল গ্যাসে 1 মোল গ্যাসে অণু থাকবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এত টি, এবং এই নাম্বারকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার নামে চিনি, এটাকে শর্টকাটে এন এ দ্বারা প্রকাশ করা হয়, ওকে। সো 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 RT। আমি এটাকে অন্য কথায় বলতে পারি যে 1 মোল মানে তো এতগুলো অণু, তাই না, তার মানে বলতে পারি যে এতগুলো অণুর গতিশক্তি হচ্ছে 3/2 RT, রাইট। বা আমি শর্টে বলতে পারি যে এন এ সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে, এন এ মানে হচ্ছে এই নাম্বারটা, এন এ মানে কিন্তু কোনো কথা না, এন এ মানে হচ্ছে মানে অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে এই সংখ্যাটাই 6.023 10⁻23। কোনো জায়গায় যদি এন এ লেখা থাকে তাহলে বুঝতে হবে এখানে বসাতে হবে হচ্ছে এই নাম্বারটা। সো আমি বলতে পারি যে এন এ সংখ্যক অণুর গতিশক্তি হচ্ছে 3/2 RT। আমি এখান থেকে লিখতে পারি এন এ সংখ্যক বা এনএটি, যাই হোক সংখ্যাকে লিখি, এন এ সংখ্যক অণুর গতিশক্তি কত হবে 3/2, একই 3/2 RT, কারণ 1 মোল যা এন এ সংখ্যক অণু কিন্তু সেম জিনিস, রাইট। এখন আমি এখান থেকে কিন্তু একটা বের করতে পারবো, তাহলে একটি অণুর গতিশক্তি কত হবে, 3/2 RT ডিভাইড বাই কত হবে
এন এ, রাইট? জাস্ট ঐহিক নিয়ম, যখন একে আসবো তখন কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখো আমি কিন্তু পাই একটা সূত্র যে একটি অণুর গতিশক্তি, আমি নেক্সট পেজে লিখি, একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি আমার হবে হচ্ছে 3/2 RT ডিভাইডেড বাই কত, Na। এইটাই আমার সূত্র, 3/2 RT ডিভাইড বাই Na। এখানে আর এর মান হচ্ছে 8.314, n এর মান হচ্ছে 6.023 × 10^23। জাস্ট আমার টি থাকলেই কিন্তু আমি গতিশক্তি বের করতে পারবো, কারণ এই দুটো আমার কিন্তু আমাদের মুখস্থ। কিন্তু আমি চাইলে এটাকে আরো সিম্পলিফাই করতে পারি। কি হবে দেখো, এই আর ভাগ এটাকে আমি এভাবে ভাঙা লিখতে পারি, আর বাই Na ইন্টু টি লিখতে পারি না? আমি এটাকে ঢং করে লিখতে পারি যে আর টি বাই এন এ না লিখে আমি আর বাই এন এ লিখবো, ইন্টু টি লিখবো, লেখা যায়। এবার এই আর বাই এন এ কে বলা হয় হচ্ছে কে, আর বাই, এখানে লিখি এই আর ডিভাইড বাই এন এ, এই নাম্বারটা একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। কেন কনস্ট্যান্ট নাম্বার হবে? দেখো আর একটা কনস্ট্যান্ট নাম্বার, এনেও একটা কনস্ট্যান্ট নাম্বার, এদেরকে ভাগ করে আরেকটা কনস্ট্যান্ট নাম্বার হবে, যেটাকে আমরা বলি হচ্ছে কে বা বোল্টজম্যান ধ্রুবক। এটাকে বলি আমরা বোল্টজম্যান ধ্রুবক। এই বোল্টজম্যান ধ্রুবকের মানটা কিন্তু হলে একটা ধ্রুব মান। এটা কত? এটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। ওকে, জুল পার কেলভিন কীভাবে আসলে সেটা পরে দেখাবো। সো কে এর মান কিন্তু ফিক্সড, কারণ আর এবং এন এর মান যেহেতু ফিক্সড, তুমি আর এর মান 8.314 এবং এন এর মান ওই অ্যাভোগাড্রো নাম্বার বসে ভাগ করো, দেখো যে এইটাই আসবে কে এর মান। সো আমি এইটাকে শর্টকাটে বলতে পারি হচ্ছে আর ভাগ এন এর মান হচ্ছে কেটি, 3/2 কে ইন্টু টি। সো আমি একটি অণুর গতিশক্তি কিন্তু এটাও বলতে পারবো, এটাও বলতে পারবো, এটাও বলতে পারবো। কেউ যদি মনে করে যে না আমি কে এর মান এক্সট্রা করে মনে রাখবো না, আমি জাস্ট এই যে মানগুলো জানি এটা দিয়ে বের করবো, তাও হবে, কোনো সমস্যা হবে না, দুইটাই কারেক্ট। এটাও যা কথা, এটাও সেম কথা, সেম। এখন যদি বলে যে দুইটি অণুর গতিশক্তি কত, তাহলে একটি অণুর গতিশক্তির সাথে আরো 2 গুণ করলে কিন্তু দুইটি অণুর গতিশক্তি পাওয়া যাবে। যদি বলে 5টি অণুর গতিশক্তি কত, তাহলে 5 গুণ করতে হবে এটার সাথে। আই হোপ বোঝা গেছে অঙ্কগুলো।